বোরো আউশ ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুম চলছে এখন, কিন্তু এর মধ্যেই ভারত থেকে চাল আমদানি করছে সরকার। এতে লোকসানের শঙ্কায় ধানের বেচাকেনা বন্ধ রেখেছেন ধানের জেলা নওগাঁর মিল মালিকরা। অল্প পরিমাণে যা বিক্রি হচ্ছে তাও 900 থেকে 950 টাকায়। দ্রব্যমূল্য ন্যায্য মূল্য না পেয়ে ক্ষোভ জানিয়েছেন কৃষকরা। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। ধানের জেলা নওগাঁয় বোরো আউশ ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হয়েছে এক সপ্তাহ ধরে। জেলার কৃষকদের অভিযোগ, 1 বিঘা জমিতে 10 থেকে 12,000 টাকা খরচ হয়েছে। চলতি মৌসুমে 14 থেকে 1500 টাকা মন দরে ধান বিক্রি করার স্বপ্ন দেখছিলেন, কিন্তু সে আশায় গুড়েবালি ছিটিয়েছে সরকার। এখন ধান বিক্রি হচ্ছে মাত্র 900 থেকে 950 টাকায়। ধান 1600 টাকা দাম কিনে 1500 টাকা দাম বিক্রি। এখন ধান লিয়ার বন্ধব নাই, এখন না পারে ঘুরে এলে বেচ যাচ্ছি। এই কাটারি, জিরা, স্বর্ণা 5 এই চাল আসার জন্য মার্কেটে এখন ওই বিভিন্ন কোম্পানিরা ধান কেনাকাটা বন্ধ দিয়েছে 1 মাস তিনি। আমদানির কারণে বস্তাপতি 20 থেকে 30 টাকা পর্যন্ত নিম্নমুখী প্রত্যেকটা চাল প্রকারভেদে এটা দেখা যাচ্ছে। মিল মালিকরা বলছেন, এই মুহূর্তে ভারত থেকে চাল আমদানির ঘোষণায় তারা লোকসানের শঙ্কায় আউশ ধান কেনা বন্ধ করেছেন। তারপরও নিতে চাচ্ছে না। আমরা যারা ছোট ছোট আড়তদার কিনতেছি, কেনার পর ঘরে রাখতেছি, এরপর নিচ্ছে না। যে ধান কাটারি ছিল 1730, সেটা বর্তমান হলো 1500, 1550 লাগছে, সর্বোচ্চ 1600। আর জিরা ধান ছিল 1700 বা 1680, সেটা কমে 100 টাকা কমে আছে 1600, 1580, 1550। ব্যবসায়ী নেতাদের দাবি, বোরো আউশ ধান কাটা মাড়াইয়ের ভরা মৌসুমে চাল আমদানি বন্ধ রাখার। ইতিমধ্যে চাউল আমদানি শুরু হয়েছে। এই আমদানির ফলে সব ধরনের চাউলের মূল্য কেজিতে 1 টাকা থেকে 2 টাকা হ্রাস পেয়েছে। আমার ব্যক্তিগত ধারণা চাউলের মূল্য আরেকটু হ্রাস পাবে। জেলা কৃষি বিভাগে দেয়া তথ্য মতে চলতি বছর জেলায় 68,000 হেক্টর জমিতে বোরো ও আউশ ধান চাষ করা হয়েছে। দেশের খাদ্য উদ্ধৃত এই জেলার অর্থনীতি ও 84% মানুষ জড়িত এই ধান চাষের সাথে। শাকিলা শম্পা, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, জানাবেন যে কৃষকদের অভিযোগের বিষয়ে কৃষি বিভাগ থেকে কি বলছে এবং তারা এই বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে কি জানিয়েছে এবং অধিদপ্তর থেকে কি বলা হচ্ছে বিষয়টি সমাধানের জন্য? ধন্যবাদ কাজরি। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু সারা জেলার মধ্যে কিন্তু অন্যতম যে ধান উৎপাদনের জেলা, অর্থাৎ খাদ্য উৎপাদন করা হয়। এখানে ইরি, বোরো এবং আউশ ধান 3টি জাতের কিন্তু ধান উৎপাদন হয়ে থাকে। আপনাকে জানিয়ে রাখি যে যে ধান সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে ইরি, এবং তারপরে আমন ধানের চাষ করা হয়। এবং এখানে আউশ ধান বর্তমানে কেনাবেচা চলছে। সেই কাটামারা পুরোদমে শুরু হয়েছে। সেখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে গত বছর যেখানে কৃষকেরা বলছেন সেখানে 14 থেকে 15 মণ ধান উৎপাদন হয়েছিল, আর এবং সেখানে দাম পেয়েছিল প্রায় 1400-1500 টাকা মণ। সেখানে এবছর কিন্তু এই ধান যে উঠছে অর্থাৎ মারাই শুরু হয়েছে, সেইগুলো ধান কিন্তু এখন মাত্র কেনা বেচা হচ্ছে 900 থেকে 950 টাকা। এর ফলে কৃষকেরা তারা মাঠে ধান কিন্তু বাজারে নিয়ে এসে কিন্তু বিক্রি করতে পারছে না। আর তারা বলছেন যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র মিল ব্যবসায়ী আছে, যারা ফুরিয়া ব্যবসায়ী বলা হয়, তারা বলছেন যে নওগাঁর যে বড় বড় যে মিলকল আছে বা ব্যবসায়ী আছেন ধানের, তারা কিন্তু কেনা বন্ধ করে দিচ্ছে। তারা বলছেন যে গত প্রায় মাসখানেক আগে যখন ঘোষণা দিয়েছিল যে ভারত থেকে বা বিদেশ থেকে চাল আমদানি করা হবে স্বল্প শুল্কে, তখন থেকেই কিন্তু এই মিল মালিকরা তারা কিন্তু এই ধান কেনা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ এই যে অটো রাইস মিল বা যেটা হাস্কিং যে বড় বড় কর্পোরেট গ্রুপ আছে, তারা কিন্তু তাদের যে গুদামে মজুদ আছে সেই চালগুলো কিন্তু ধানগুলো কিন্তু তারা চাল উৎপাদন করছে এবং বাজার থেকে কিনছেন। এর ফলে কিন্তু শুধু এটা চলতে আউশের ধানের দাম কমে যায়নি। গত যে ইরি, বোরো ধান যারা কৃষক আছে, অনেকে যারা কৃষক আছেন, তারা ধান শুকিয়ে কষ্ট করে ঘরে রেখেছিল, সেই ধানগুলো কিন্তু 2 থেকে 800 টাকা দরে কমে গিয়েছে। ফলে এটা একদিকে যখন ইরি, বোরোর কৃষকেরাও লোকসান গুনতেছে, বর্তমানে যে আউশ ধানের মারাই শুরু হয়েছে, সেই আউশ ধান চাষিরাও কিন্তু লোকসানি গুনতে হচ্ছে। এর ফলে কিন্তু যে বাজারে যে মনে 100 থেকে 200 টাকা এবং ইরি, বোরো 200 থেকে 800 টাকা কমে গিয়েছে 1 মাসের ব্যবধানে।
ধানের দাম, কিন্তু এর পরিপ্রেক্ষিতে কিন্তু চালের দাম কিন্তু এখনো পাইকারি বাজারে সেই 3 থেকে 4 টাকা কিন্তু প্রায় ঘরে কমে নাই। অর্থাৎ তারা আমরা নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঙ্গে আমরা কথা বলছি। তারা বলেছেন যে বর্তমানে যেহেতু ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে এই যে ভরা মৌসুমে, এর ফলে কিন্তু মনে 1 থেকে 2 টাকা কমেছে। তবে আমরা এখানে যে স্থানীয় বাজারে ক্ষুদ্র ব্যবসা আছে, যে চাল ব্যবসায়ী বাজার, সেখানে এসে সাধারণ যে এখানে বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন যে পাইকারি বাজারে বড়জোর 1 টাকা কমেছে, অথচ সাধারণ মানুষ মনে করছেন এবং যারা ব্যবসায়ী আছেন সংশ্লিষ্ট আছে তারা বলেছেন সেখানে অন্তত 3 থেকে 4 টাকা কেনা উচিত। অর্থাৎ এখানে যদি বলে রাখি যে ধানের তুলনায় চালের দাম কমেছে, তাহলে কমেছে। অর্থাৎ এখানে যে বড় বড় যে মিলকল মালিক গ্রুপ এবং যে যারা কর্পোরেট ব্যবসায়ী তারা কিন্তু সিন্ডিকেট করে কিন্তু অধিক মুনাফা লাভ করছে। কিন্তু সরকার যে এই মুহূর্তে যে চাল আমদানি করছে, আপনারা জানেন যে বিগত সরকারের সময় কিন্তু এইরকম ভরা মৌসুমে কিন্তু বিদেশ থেকে চাল আমদানি করেন, অর্থাৎ ভারত থেকে যে বেশিরভাগই চাল আনা হয়, এর ফলে কিন্তু কৃষকেরা কিন্তু লোকসান হচ্ছে। তবে তারা মনে করছেন যে এটা যাতে সঠিকভাবে পরিকল্পনা করা হয়, অর্থাৎ এই ভরা মৌসুমে যদি ধান বা চাল বিদেশ থেকে আমদানি না করা হয় তাহলে কৃষকেরা অন্তত ভালো দাম পাবেন এবং খাদ্য যে নিরাপত্তা আমাদের সেটা কিন্তু বেগবান হবে। এই ব্যাপারে নওগাঁর যারা সংশ্লিষ্ট আছে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন এই ব্যাপারে যেহেতু খাদ্যর হঠাৎ করে দাম বেড়ে গিয়েছিল ঈদ পরবর্তীতে, সেই বাজার লাগাম টেনে ধরতেই কিন্তু এই নিয়েছিল, কিন্তু বর্তমানে সেটা এখন কৃষকের জন্য কাল হয়ে গেছে। কাজুরি, তবে আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, নওগাঁ থেকে ধান চালের বাজারে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। বিশেষ করে চাল, ডাল, শাকসবজি, ডিম, ব্রয়লার মুরগি সহ প্রায় সব জিনিসের দাম বেশ বেড়েছে। ক্রেতারা জানান প্রতি কেজিতে আটা ও ময়দার দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। মসুর ডালের দামও বাড়তি, সরবরাহ বাড়লেও দাম কমেনি সবজির। সপ্তাহের ব্যবধানে চাষের মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। চড়া ইলিশের দামও। সিন্ডিকেট এবং মজুতদারির কারণে পণ্যের দাম বাড়ছে। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রামের বাজার দর জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, জানাবেন যে চট্টগ্রামের বাজারে নিত্য পণ্যের দাম এখন কেমন এবং কোন কোন পণ্যের দাম বাড়তি রয়েছে, বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে জানাবেন। কাজুরি, চট্টগ্রামের বাজার পরিস্থিতি যদি বলি, চট্টগ্রামে সবচেয়ে এখন বেশি বেড়েছে পেঁয়াজের দাম। বিশেষ করে ভারত থেকে আমদানিকৃত যে নাসিক পেঁয়াজ রয়েছে সেটির দাম কেজি প্রতি 25 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। কারণ ব্যবসায়ীরা বলছেন যে ভারত থেকে আইপি চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইম্পোর্ট পারমিট সেটি আবার বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে আসা নাসিকের দামটা বেড়ে গেছে এই প্রায় 30 টাকা পর্যন্ত। আর দেশি পেঁয়াজ সেটির দাম স্থিতিশীল রয়েছে, যদিও চট্টগ্রামে বেশি চাহিদা রয়েছে ভারত থেকে আসা পেঁয়াজের। অন্যদিকে রসুন এবং আদা সেটি দাম কমেছে। রসুন এবং আদা এটা 99-100 টাকা থেকে 120 টাকার মধ্যে এই দুটি পণ্য বিক্রি হচ্ছে। আর শাকসবজি কিংবা অন্য কথা যদি বলি, সবগুলোর দামই বাড়তি। 80 টাকার কমে বেশিরভাগ সবজি আসলে পাওয়া যাচ্ছে না চট্টগ্রামের বাজারে। সেখানে যদি বলি পটল কিংবা কাঁকরোল, এই ধরনের যে গ্রীষ্মকালীন সবজিগুলো সবগুলোই বেশিরভাগ 80 থেকে 80 টাকার উপরে। ফলে সাধারণ মানুষ বলছেন তাদের আয়ের সাথে সেটি সঙ্গতিপূর্ণ হচ্ছে না, এই কারণে শাকসবজি আসলে তাদের কেনা কঠিন হয়ে যাচ্ছে। তবে আলুর দামটা কিছুটা কম, আলুর দাম কম থাকার কারণে আলু কম টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে যদি বলি ডালের দাম, সেটিও কিন্তু বেড়েছে। চিকন ডাল সেটি আমরা দেখছি যে কেজি প্রতি 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। অনেকে বলছেন যে এই বর্তমান সরকারের পক্ষ থেকে সকল ধরনের ভোগ্য পণ্য আমদানির উপর 2% করে শুল্ক দেওয়া হয়েছে, যেটি আগে ছিল না। শুল্ক বাড়ানোর কারণে বাইরে থেকে ডাল জাতীয় যে সব পণ্য সেটি কম আসছে এবং এটি আনতে খরচ বেশি পড়ছে। এই কারণে তারা বলছেন চিকন ডাল, বিশেষ করে যেটা নেপাল কিংবা ইন্ডিয়া থেকে আসছে, সেটির দাম বেড়েছে। তবে দেশি যে মোটা জাতীয় যে মসুর ডাল রয়েছে সেটির দাম স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ডিমের দামও কিছুটা বাড়তি সপ্তাহে, যেটি গত সপ্তাহেও 125 টাকা 127 টাকা বিক্রি হয়েছে। এই সপ্তাহে সেটি বেড়ে 135 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ডজন প্রতি। তো ডিম সেটি হচ্ছে সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা মেটায়, তো সেটির দাম যাতে স্থিতিশীল থাকে সেটার জন্য বাজার মনিটরিং বাড়ানোর দাবি করেছেন সাধারণ মানুষ। কারণ ডিম যদি পাওয়া না যায়, আসলে সাধারণ মানুষের প্রোটিনের চাহিদা পূরণের অন্য কোনো বিকল্প নেই। তাই বাজার মনিটরিংটি বাড়ানোর দাবি করেছেন। তবে চট্টগ্রামে এখনো পর্যন্ত সেই ধরনের বাজার
মনিটরিং এর কোনো ব্যবস্থা আমরা দেখছি না। বিশেষ করে প্রোটিনের বাজারে, অর্থাৎ ব্রয়লার মুরগি কিংবা অন্যান্য ডিম এই ধরনের পণ্যে যে বাজার মনিটরিং থাকা সেটি হচ্ছে না। ব্রয়লার মুরগিও এই সপ্তাহে দেখছি 5 টাকা বেড়েছে, 165 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহেও কিন্তু তার আগেও 160 টাকায় ছিল। তো সব মিলিয়ে অর্থাৎ প্রোটিনের বাজারটাও ঊর্ধ্বগতির দিকে চলছে। তো এখানে ভোক্তা অধিকার রয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এর বাইরে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব টিম, সেগুলো কিন্তু তাদের মনিটরিং এর কার্যক্রমটা এখন চোখে পড়ছে না, যেটা আগে দেখা যেত। ফলে সাধারণ ভোক্তাদের দাবি হচ্ছে যে এই বাজার মনিটরিং গুলো নিয়মিত করা এবং যাতে পণ্যের দাম ঊর্ধ্বমুখী না থাকে সেই ব্যবস্থা নেওয়া। পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর উপর জোর দিয়েছেন ক্রেতারা। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সিলেটের পাইকারি ও খুচরা বাজারে সবজির দামে ব্যাপক ব্যবধান লক্ষ্য করা গেছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি সবজির দাম 20 থেকে 25 টাকা বেশি। এতে ক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের পাইকারি ও খুচরা বাজারে সবজির দামের আকাশ পাতাল পার্থক্য। পাইকারি বাজারে কিছুটা কম দামে পাওয়া গেলেও খুচরা বাজারে প্রতি কেজি সবজি 20 থেকে 25 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, লোকাল বাজারের খুচরা বিক্রেতারা পাইকারি বাজার থেকে কম দামে পণ্য কিনে বেশি দামে বিক্রি করছেন ক্রেতাদের কাছে। এতে ভোক্তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে নিত্য প্রয়োজনীয় পণ্য। এই বছর আপনার সব মাল নিয়ন্ত্রণেই আছে, সবজি এত দাম নাই। আবার আপনার মাসখানেক গেলে শীতকালীন সময় আইব, লোকাল সবজি আইব, তখন সবজি অ্যাভেলেবেল কম দাম। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, বিগত কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে কিছুটা প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচা বাজার না আসার কারণে বাজারে সবজির দাম একটু বেশি। মাঝখানে যে বৃষ্টি গেছে, বৃষ্টির কারণে যে যারা গাছ চারা রয়েছে আবার বৃষ্টিতে ডলিয়ে গেছে। দাম বাড়ার কারণে সবজি বর্তমানে কম, বৃষ্টির কারণে সবজি কিছু হইছে না, এই কারণে শর্ট পড়ে গেছে। ক্রেতারা অভিযোগ করেছেন, পাইকারি বাজার থেকে কম দামে কিনেও খুচরা বিক্রেতারা অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন। এজন্য নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন তারা। পাইকারি রেটে 5 কেজি করে কিনতে হয়, তো ওনারা সেখান থেকে 5 কেজি রেটেই কিনে আনেন। 20 টাকা থেকে 40 টাকা ধরে, যেটা 20 টাকা যেটা কিনেন এখানে এসে হয়ে যায় 50 থেকে 60 টাকা। শশা লইছি 60 টাকা, পুঁই শাক লইলাম 40 টাকা। তা মানুষে খাইব কি? আমি মনে করি বাজার মনিটরিং করলে বাজারের সবজির দামটা সহনীয় পর্যায়ে চলে আসবে। সিলেটের পাইকারি ও খুচরা সবজির দামের এই অযৌক্তিক পার্থক্য সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়াচ্ছে। খুচরা বিক্রেতাদের অতিরিক্ত মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণের প্রশাসনের তদারকি বৃদ্ধি এবং সঠিক মূল্য নির্ধারণ নিশ্চিত করা জরুরি, যাতে ক্রেতারা ন্যায্য মূল্যে সবজি ক্রয় করতে পারেন। শরীফ আজাদ প্রীতম, ৭১। সিলেটের সবজি বাজারে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, জানাবেন যে ছুটির দিনে সবজির বাজার দর কেমন দেখছেন এবং বাজার মনিটরিং ব্যবস্থা কেমন রয়েছে? কাজরি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছে সিলেটের সুবহানীঘাট, সর্ববৃহৎ যে সবজির বাজার, পাইকারি সবজির বাজার, এখানে আমি অবস্থান করছি। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি নিয়ে আসা হয় এখানে, এবং এই জায়গা থেকে সিলেটের বিভিন্ন উপজেলা এবং নগরীর ভিতরে সবজি বিক্রি করা হয়। কিন্তু পাইকারি এবং খুচরা মার্কেটে যে সবজির দাম, তা চোখে পড়ার মতো দাম, অনেক ব্যবধান। প্রত্যেকটা সবজির প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা করে দামের ব্যবধান দেখা যাচ্ছে। আমরা পাইকারি বিক্রেতা যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে, তারপরও বাজার দামটা স্থিতিশীল আছে। কিন্তু যারা এখান থেকে খুচরা নিয়ে যান, তারা বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গায়, যেমন আম্বরখানা, রিকাবি বাজার সব বিভিন্ন যে খুচরা বাজার আছে, সেখানে তারা অনেকটা দাম বাড়িয়ে বিক্রি করেন, যেটা অযৌক্তিক। তারা বলেছে যে তাদের কাছে যেমন লাউ, লুবি, করলা যেগুলো আছে, সেখান থেকে তারা ক্রয় করে 20 থেকে 25 টাকা দামে বিক্রি করছেন। তারা বলে যে তা অযৌক্তিক। এবং আমরা যারা খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, তারা বলেছেন যে তারা দাম পাইকারি বাজার থেকে তারা বেশি দামে ক্রয় করছেন। কাজেই আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আমার পিছনে যে সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু কোনো সবজি সিলেটের নয়, এগুলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে, এবং এই সবজিগুলা ভ্যান গাড়ি করে নগরী বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। আমরা ক্রেতাদের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বাজার অবশ্যই মনিটরিং করা দরকার, কারণ পাইকারি এবং খুচরা বাজারের যে দামের যে ব্যবধান, তা আসলে
অনেকটা অযৌক্তিক। 20 থেকে 25 টাকা করে, যেমন যে লাউটি 40 টাকা করে পাইকারি বাজারে ক্রয় করা হয় সেটাকে 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। তারা বলেছেন যে, ক্রেতারা বলেছেন যে অবশ্যই বাজারকে মনিটরিং করা দরকার এবং এই যে বাজার অস্থিতিশীল, যেটা ক্রেতাদের জন্য অনেকটা অসহনীয়। এই ছিল আমার সিলেটের থেকে পাইকারি বাজার থেকে সর্বশেষ তথ্য। দিদার, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, সিলেটের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি পরের প্রসঙ্গে। শ্রমিক অসন্তোষের জেরে 2 দিন বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে নীলফামারীর উত্তরা ইপিজেড। বৃহস্পতিবার সকাল থেকে উৎপাদনে থাকা 26টির মধ্যে 24টি কারখানা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে এভারগ্রিনে 2টি কারখানা খুলবে আগামী শনিবার। উত্তরে অর্থনীতির মেরুদণ্ড এই ইপিজেড নিয়ে যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছে নীলফামারীর ছাত্র জনতা ও রাজনৈতিক ব্যক্তিরা। বিজয় চক্রবর্তী কাজলের তথ্য ছবিতে প্রতিবেদন। 2 দিন বন্ধ থাকা উত্তরা ইপিজেড প্রাণ ফিরে পেয়েছে শ্রমিকদের পদচারণায়। বৃহস্পতিবার সকালে নিজ নিজ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। নিরাপত্তা কর্মীদের সহায়তায় পরিচয়পত্র যাচাই বাছাই শেষে শ্রমিকরা ভেতরে প্রবেশ করেন। আজকে আমি তার 2 দিন পর আসলাম, পরশুদিন আর কালকে বন্ধ ছিল, আজকে আসলাম। আমরা এনশিওর করছি আমাদের যে ভেঞ্চারের যে এমপ্লয়িরা আছে, টিম মেম্বাররা আছে, তারা সঠিকভাবে সুন্দরভাবে নিরাপদভাবে ফ্যাক্টরিতে ঢুকতে পারছে কিনা। শ্রমিক ছাঁটাই বন্ধ, চাকরিচ্যুতদের পুনঃবহাল এবং জিএমএ পদত্যাগ সহ 23 দফা দাবিতে গত 30 আগস্ট আন্দোলন শুরু করেন উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের একটি পরচুলা তৈরির কারখানার শ্রমিকরা। শ্রমিকদের যৌক্তিক দাবির সেই আন্দোলন চতুর্থ দিনে রূপ নেয় সংঘর্ষে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন হাবিবুর রহমান নামের এক শ্রমিক। আহত হন বেশ কয়েকজন শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পরিস্থিতি সামাল দিতে কারখানাগুলো বন্ধ ঘোষণা করে বেবজা কর্তৃপক্ষ। গঠিত হয় 4 সদস্যের তদন্ত কমিটি। ওই দিন বিকেলে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক। তবে সেই বৈঠকে শ্রমিক প্রতিনিধি উপস্থিত না থাকায় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। অবশেষে বুধবার আবার বৈঠকে বসে এভারগ্রিন কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে নিলে বৃহস্পতিবার থেকে 24টি কারখানা খোলার সিদ্ধান্ত হয়। আর শনিবার খুলে দেওয়া হবে এভারগ্রিনের মালিকানাধীন 2টি কারখানা। যেই কারখানাটা নিয়ে সমস্যা এভারগ্রিন বিডি, এই কারখানাটা আগামী শনিবার থেকে তারা খুলে দেবেন এবং শ্রমিকরা কাজে যোগদান করবেন। উত্তরা ইপিজেড রংপুর অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। উত্তরের অর্থনীতির এই মেরুদণ্ড নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় সব শ্রেণী পেশার মানুষের। আমরা এক হয়ে এটা প্রতিহত করব এবং আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষ তাদের আর্থিক সচ্ছলতার কথা বিবেচনা করে এই অপশক্তির দিকে প্রতিহত করবে। সকল দলের নেতৃবৃন্দ আমরা একটা ব্যাপার সবাই একমত যে ইপিজেডের ক্ষতি সাধন এবং আমাদের শ্রমিক ভাইদের কোনো ক্ষতি আমরা মেনে নেব না। আগামীতে যদি আমাদের কোনো ভাইয়ের রক্ত এভাবে নীলফামারী ইপিজেডে ঝরে, 1 বিন্দুও ছাড় দেওয়া হবে না। কেউ যদি ছাড় দেয় আমরা ছাড় দিব না ইনশাআল্লাহ। আর যে কোনো ধরনের গুজব বা প্রচারণায় না জড়াতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান ইপিজেডের নির্বাহী পরিচালক। যেহেতু এটা আমার রুটি রুজির সংস্থান এবং এটা আমার অর্থনৈতিক বিকাশের জায়গা, সেই জায়গায় আমরা সবাই সচেষ্ট থাকব এবং কোনো ধরনের প্ররোচনা বা গুজবে কান দিব না। 2001 সালে চালু হওয়া উত্তরা ইপিজেডে দেশি বিদেশি 26টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে আছে। উৎপাদন প্রক্রিয়ায় আছে আরও 7টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 40,000 মানুষ। হাসিবা আলী বর্ণা, 71। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের বাড়তি সক্ষমতা তৈরি করতে এবার লালদিয়ার চরে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক কন্টেইনার টার্মিনাল। এই টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় বড় আকারের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসছে ইউরোপের ডেনমার্ক ভিত্তিক বিশ্বখ্যাত শিপিং ও বন্দর অপারেটর প্রতিষ্ঠান মার্কস লাইন। তবে সব ধরনের জটিলতা কাটিয়ে চলতি বছরেই সরকারের শীর্ষ পর্যায় থেকে চুক্তি সই হবে $800 মিলিয়ন ব্যয়ে লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে মার্কস লাইনের অংশ প্রায় 40%। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেইনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এবার সেই মার্কস লাইন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিমধ্যে সরকারের সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক আর্থিক সংস্থা আইএফসি এ প্রকল্পের কারিগরি ও আর্থিক কাঠামো নিয়ে পরামর্শ দিচ্ছে। কর্ণফুলীর পাড় ঘেঁষে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে দীর্ঘ সময় ধরে চলে আসা বাংলাদেশ ও ডেনমার্কের আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে প্রতি বছরের শেষ দিকে চুক্তি সই হবে আশা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। আশা করছি চলতি বছরের ভিতরেই এটার চুক্তির কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো। সেই লক্ষ্যেই আমরা
তাদের সাথে আলোচনা করছি। আমাদের এখন পর্যন্ত যে ধারণা আছে এখানে $800 মিলিয়ন প্লাস মাইনাস এখানে ইনভেস্টমেন্ট হবে। চট্টগ্রাম বন্দর মোহনার গুরুত্বপূর্ণ পয়েন্টে হচ্ছে লালদিয়ার চর। বিশেষ করে বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্কারেজের খুব কাছেই এই টার্মিনাল হতে যাচ্ছে। এছাড়া বন্দরের জেটিতে প্রবেশের ক্ষেত্রে দুটি বিপজ্জনক বাঁক এড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া নাব্য সংকটের জটিলতা না থাকায় ভিড়তে পারবে যে কোনো গভীরতার জাহাজ। তাই টার্মিনাল নির্মিত হলে দুই দেশই লাভবান হবে। তাদের 40% কন্টেনার এরকম বলা হয় যে বাংলাদেশের তারা পরিবহন করে, অর্থাৎ তাদের জন্য মার্কেট রেডি আছে। এবং আমরা ওই যে জায়গায় করছি তার ড্রাফট বেশি, এবং দুটি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। এটা একটা ইফেক্টিভ বন্দর হবে চট্টগ্রাম বন্দরের। মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের দুটি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অবশ্য অত্যাধুনিক ক্রেনের পাশাপাশি যন্ত্রপাতি স্থাপনের জন্য মার্কস লাইন এপিএম টার্মিনালের চাহিদা রয়েছে অন্তত 50 একর জায়গা। একই সাথে বন্দর ও এলাকার 15,000 কন্টেনার ধারণ ক্ষমতার 22 একর জায়গার উপর নতুন একটি ইয়ার্ড নির্মাণের কাজ শুরু হয়েছে। উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে, যাতে আমাদের যে বিদ্যমান যে হ্যান্ডলিং ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত হবে এবং ওয়ার্ল্ড ক্লাস হবে বলে আমরা আশা করছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে লালদিয়ার চরকে আধুনিক কন্টেইনার টার্মিনালে রূপান্তরের কাজ দ্রুত এগোচ্ছে। এই টার্মিনাল চালু হলে বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা কয়েক মিলিয়ন TEUs বাড়বে। শরীফ আজাদ প্রীতম, 71। মরুভূমির দুম্বার সাথে দেশি ভেড়ার সংকরায়ন করে ব্যাপক সাড়া ফেলেছেন মেহেরপুরের সাধারণ এক কৃষক। নতুন এই পদ্ধতিতে যে প্রজন্ম তৈরি হচ্ছে তা ছাগল ভেড়ার চেয়ে কয়েক গুণ বেশি মাংস পাওয়া যাচ্ছে। আসিফ ইকবালের তথ্য ছবিতে প্রতিবেদন। মেহেরপুরের ভোমরাদহ গ্রামের আসাদুজ্জামান মালয়েশিয়া থেকে ফিরে 4 বছর আগে নিজ বাড়িতে গারল জাতের ভেড়ার খামার করেন। অব্যাহত লোকসান তাকে নতুন পথ দেখায়। নাটোর থেকে সংগ্রহ করেন 2টি দুম্বা। এই দুম্বার সাথে মা গারলের সংকরায়ন করে ভাগ্য খুলে যায় তার। নতুন সংকরায়ন জাতের দুম্বার বাচ্চা মাত্র 3 মাসে 30 থেকে 40 কেজি ওজনের হয়ে যায়। প্রথম পরীক্ষায় সফল হয়ে এই পদ্ধতিতে মনোযোগী হন তিনি। বর্তমানে তার খামারে রয়েছে 90টির মতো মা গারল এবং বেশ কয়েকটি দুম্বা। এখন সারা বাংলাদেশের লোক আমার খুঁজছে বাচ্চা দেন, তো বাচ্চা যা চাহিদা আলহামদুলিল্লাহ এটা আমি খুশি। 4টি বাচ্চা বেচলে যা হবে আমার একটা বাচ্চা বেশি সেই টাকা আসছে। তিনি আরো বলছেন, ছাগল ও ভেড়ার মতোই স্বাভাবিক খাবারে বেড়ে উঠছে তারা, এই রোগবালাইও কম। গারলের বাচ্চা 6 মাসের ওজন আসছে 16 থেকে 14 কেজি, 14 থেকে 16 কেজি। আর দুম্বার করাসের বাচ্চার ওজন আসছে 35, 40, 45। কাগজপত্রের অজুহাতে ব্যাংক দেয়নি ঋণ, মেলেনি কোনো সরকারি সহযোগিতা। জমির দলিল লাই বলে আমাকে লোন দেয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ লোন না দেওয়া সত্ত্বেও আমি এখন ভালো আছি। প্রতিবেশী ও পরিচিত জনদের মাধ্যমে সারা দেশে এই উৎপাদন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আসাদুজ্জামান। দুম্বা এবং ভেড়া পোষার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। মোটামুটি আমি খুব ভালো চলছি, কোনো প্রতিদিন আমার মাস গেলে বেতন পাই যে আমার সংসার খুব ভালোভাবে চলে গেছে। সামনে যদি আমি কোনোদিন ফার্ম দিই তাহলে দুম্বার ফার্ম দেব। দুম্বা গারলের ক্রস জাত মাংস উৎপাদনের ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে দেখছে প্রাণী সম্পদ বিভাগ। পজিটিভ হিসেবে আমরা বিবেচনা করছি, তবে এটা অবশ্যই গবেষণার দাবি রাখে যে এ ধরনের ক্রসিং আমাদের অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য কতটুকু টেকসই হবে। মানুষের মাংসের চাহিদা পূরণ এবং খামার করে আরো বেশি আয় করার অপার সম্ভাবনার পথ দেখাচ্ছে দুম্বা গারলের এই ক্রস জাত। ফারদিন নীরব, 71। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনে প্রশাসনিক কর্তাদের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছে চবি শাখা ছাত্রদল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে মশাল মিছিল করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান। এদিকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে রাত 8টায় মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি করে শিক্ষার্থীদের একাংশ। এ সময় তারা 7 দফা দাবি লিখে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রক্টর অফিসের সামনে অবস্থান নেন। অবস্থান শেষে প্রক্টর অফিসের দেয়ালে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের রক্তের প্রতীক হিসেবে লাল রং ছিটিয়ে দেয়াল লিখন করেন তারা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে ক্লাস পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থী উপস্থিতি কম। স্বাভাবিক সময়ের মতো নেই কোলাহল, অনেকেই ফিরতে পারেনি জোবরা গ্রামের ভাড়া বাসায়। এদিকে হামলার সুষ্ঠু বিচার, প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদ এবং নিরাপত্তা ও আবাসন সহ নানা সমস্যা সমাধানে বিক্ষোভ করেছে বেশ কিছু শিক্ষার্থী। মাহফুজ শুভ্র তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সীমিত পরিসরে ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি অন্য দিনের তুলনায় অনেক কম। ক্যাম্পাসে নেই কোলাহল। শিক্ষার্থীরা জানান, রবিবার সংঘর্ষের পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, বিশেষ করে নারী শিক্ষার্থীরা। অনেকেই জোবরা গ্রামের বাসায় যেতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি পাওয়ার অভিযোগ করছেন কেউ কেউ। আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি ভাইয়া, এরকম আমরা ক্লাস করতে পারছি না, আমাদের নিরাপত্তা নেই ভাইয়া। আমরা ঘৃণা নয়, সম্মান চাই। স্থানীয়রা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। মামলা হওয়ার পরে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে আরো যারা লাইভ প্রচার করছে, যারা ঘটনাস্থলে ছিল তাদেরকে ছবি মার্কিং করে ইনবক্সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, সশস্ত্র হামলায় আহতদের অনেকেই কর্মক্ষমতা হারানোর শঙ্কা রয়েছে। গুরুতর আহত 2 শিক্ষার্থীর মধ্যে আইসিইউতে থাকা ইমতিয়াজ সায়েমের অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। সহস্রাধিক শিক্ষার্থী এখন পর্যন্ত আহত এবং আমাদের প্রায় 25 থেকে 30 জন শিক্ষার্থী গুরুতর আহত, যারা জীবন নিয়ে যুদ্ধ পরিস্থিতিতে আছেন। এই প্রশাসন পুরো একটা ব্যর্থ প্রশাসন। কারণ হচ্ছে যে রবিবারের সকালে এই বিষয়টা এত বড় হওয়ার কথা ছিল না, কিন্তু প্রশাসন তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নাই। আমরা যখন মায়ের খাচ্ছি, আমার বাইরে যখন রক্তাক্ত হচ্ছিল, তখন প্রশাসন নিয়োগ নিয়ে ব্যস্ত ছিল। এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একাংশ। তারা জানান, সংঘর্ষের সময় প্রশাসনের আচরণ ছিল দায়িত্বজ্ঞানহীন। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন নিশ্চিত করার দাবি তোলেন। কিন্তু এই পরীক্ষার মৌসুমেও প্রশাসন এখনো ঘুমাচ্ছে, শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ক্যাম্পাসে স্বাধীনভাবে চলতে পারতেছে না, ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গায় তারা যেতে পারছে না। যে ভাই বোনদেরকে এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে, তাদের আবাসনের ব্যবস্থা, নিরাপদ আবাসনের ব্যবস্থা প্রশাসনকেই করতে হবে এবং দ্রুততম সময়ে করতে হবে। এই ঘটনায় গত মঙ্গলবার মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আব্দুল আল মামুন, ৭১। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির আন্দোলনে ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও ছাত্র শিবিরের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপাচার্য সালেহ হাসান নকিব। এ সময় তিনি সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানান। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো কর্মকাণ্ড রাকসু নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে, তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশ দেন তিনি। এছাড়া আসন্ন নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন উপাচার্য। তোমরা তালা দিবা, তোমরা হাঁটাহাঁটি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে, মামার বাড়ির আবদার। যদি ছাত্র সুলভ আচরণ, নিয়ম কানুনের ভিতরে তোমরা থাকতে না পারো, তোমরা নিজেদের রাকসুর অযোগ্য বলে প্রমাণ করছো। এই তোমাদের যোগ্যতার পরিচয় তোমরা দেবে না, আমি সালেহ হাসান নকিব দেবো নাকি তোমাদের পরিচয়? ছাত্রদের দায়িত্ব নিতে হবে। প্রক্টোরিয়াল বডি কখনো ছিল, কখনো ছিল না, তারা এক মুহূর্ত চুপ করে থাকে। সব সময় কাজ করেছে এবং কাজ করেছে, সংযম দেখিয়েছে। কোনো ড্রাস্টিক ব্যবস্থা নেয়নি বলেই আজকে আমরা এই জায়গায় আসি। কাজে আমি মনে করি না তাদের তরফ থেকে কোনো সমস্যা ছিল। যাদের সমস্যা ছিল, আলাপটা তাদেরকে নিয়ে করা উচিত। জাকসু নির্বাচনের প্রচারে টাকা ও মাদকের ছড়াছড়ি বেড়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থীরা। তাই সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। এদিকে প্রচারের সময় ভোটারদের সাথে কথা বলার সময় অনেক প্রার্থীকে প্রতিশ্রুতি দিতে দেখা যাচ্ছে, কিন্তু ভোটাররা বলছেন তারা গুরুত্ব দিচ্ছেন বাস্তবসম্মত প্রতিশ্রুতিগুলোকেই। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সময় যাচ্ছে আর জমে উঠছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার। এর মধ্যে প্রার্থীরা অভিযোগ করছেন, ক্যাম্পাসে বেড়েছে টাকা ও মাদকের ছড়াছড়ি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সুষ্ঠু নির্বাচনের আয়োজনে বাধা হওয়ার শঙ্কা রয়েছে। আমার দাবি থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনারের কাছে, যে কোন প্রার্থীরা হলে হলে টাকা ঢালছে, কোন প্রার্থীরা গাঁজা সাপ্লাই দিচ্ছে, কোন প্রার্থীরা মদের বোতল সাপ্লাই দিচ্ছে, সেগুলো তাদের একটা টিম থাকা দরকার, সেগুলো টহল দেওয়া দরকার। প্রশাসনকে আমার
যথেষ্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই বিষয়গুলোর প্রতি সোচ্চার হন, কিভাবে এগুলোকে আটকানো যায়। আর টাকা পয়সা, এত টাকা কই থেকে আসলো, কে এখানে ইনভেস্ট করলো এত টাকা, কিভাবে হলে হলে এত টাকা ঢুকতেছে, সেই বিষয়গুলো আপনারা সোচ্চার হন। প্রতিদিনই ভোট চাইতে মাঠে নামছেন প্রার্থীরা। এখন জোটবদ্ধ প্রচারকের চেয়ে স্বতন্ত্রভাবে ভোট চাইতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার কেউ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে দাঁড়িয়ে ভোট চান, কেউ ভোট চান ক্লাসরুমে বা অনুষদ ভবনগুলোর নিচে। এদিকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে জিতে বাংলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো কিরণের জন্য চালান ব্যতিক্রমী প্রচার। লিফলেটের বদলে ডলার ছাপিয়ে প্রচার করতে দেখা যায় আরেক স্বতন্ত্র প্রার্থী মাহাদিকে। তবে ভোটাররা বলছেন, যারা বাস্তবসম্মত প্রতিশ্রুতি দিবে তাদেরকে সাদরে গ্রহণ করা হবে। ভোটার হিসেবে আমরা চেষ্টা করতেছি আমাদের বড় ভাইদেরকে, যারা যোগ্য প্রার্থী বা যারা তাদের ইশতেহারে যেসব ভালো কথা লিখতেছে, যেটা তারা করবে, আমাদের মনে হচ্ছে আমরা ইনশাআল্লাহ তাকে ভোট দেব। আমাদের সাথে যে মিথস্ক্রিয়ার সম্পর্কটা হইতেছে, তারা আমাদের আশ্বাস দিতেছে যে ক্যাম্পাসে যেগুলো সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন জানিয়ে প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে রাতারাতি সব পরিবর্তন সম্ভব না। তবে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সিনেটে আলোচনার মাধ্যমে প্রাথমিক সমস্যাগুলো দূর করতে কাজ করবেন তারা। শিক্ষার্থীরা যারা আছে, নবীন শিক্ষার্থী এবং আমার ব্যাচমেট থেকে শুরু করে ফার্স্ট ইয়ারের যারা আছে, তারা খুবই উচ্ছ্বাসিত এবং খুবই আনন্দের সাথে আমাদেরকে গ্রহণ করছে। 33 বছর পর জাকসু হচ্ছে, আমি মনে করি জাকসুর যে প্রতিনিধি হবে তারা সাধারণ শিক্ষার্থীর ভয়েসটা ওইখানে রিচ করবে এবং সাধারণ শিক্ষার্থীর যৌক্তিক দাবিগুলো ওইখানে তুলে ধরে আদায় করবে। আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার শেষে 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাকসু নির্বাচন। শরীফ আজাদ প্রীতম, 71। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও খাল পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের মধ্য দিয়ে চাঁদপুরের কচুয়ায় বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি বিশাল র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবি। র্যালিটি পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ হয়। পরে একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল পরিষ্কার অভিযানের উদ্বোধন করা হয়। পাবনার ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি আলহাজ মোড় থেকে শুরু হয়ে পুরাতন বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন সহ আরও অনেকে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 37 কেজি ওজনের কোষ্ঠী পাথরের মূর্তি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে বাগদা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র্যাব 13 একটি অভিযান যায়। মূর্তি পাচারের সাথে জড়িত অভিযোগে কাটাবাড়ি ইউনিয়নের মিজানুর রহমান ও লিটন মিয়া এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের শিবু সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবে পুলিশ, তারপর তাদের আদালতে পাঠানো হবে। 4 দফা দাবি আদায়ে আন্দোলন করায় 4 জনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির 809 জন কর্মকর্তা ও কর্মচারী গণছুটি ঘোষণা করে কর্মস্থল ত্যাগ করেছেন। পল্লী বিদ্যুতের সিস্টেম সংস্কার এবং নিম্নমানের জিনিস থেকে মুক্তির দাবিতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত 5 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছে। দাবি না মেনে উল্টো বুধবার নেত্রকোনার এজিএমকে সাময়িক বরখাস্ত করে পটুয়াখালীতে বদলি করে। বৃহস্পতিবার আরও 3 জনকে সাময়িক বরখাস্ত করে। অতিথি পাখি শামুকখোলের অভয়ারণ্য হয়ে উঠেছে বগুড়ার 3 উপজেলার বিভিন্ন গ্রাম। গাছে গাছে হাজারো বাসা, যার একসাথে চলাফেরা মুগ্ধ করছে দর্শনার্থীদের। আর তাদের রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন। পাড়ায় পাড়ায় গিয়ে পাখি নিধন বন্ধে জনসাধারণকে সচেতন করছেন সদস্যরা। এসএম আবু সায়েদের তথ্য ছবিতে প্রতিবেদন। একসময় অতিথি পাখি বলতে ছিল শুধুই শামুকখোল। গ্রীষ্মকালে বাংলাদেশে এসে প্রজনন শেষে পাখিগুলো ফিরে যেত অন্য দেশে, তাই এদের বলা হতো পরিযায়ী পাখি। কিন্তু এখন চিত্র বদলেছে। বগুড়ার শিবগঞ্জের বিহার, শেরপুরের রামেশ্বরপুর ও ধুনট উপজেলার গ্রামগুলোতে গাছের ডালে ডালে এখন বাসা বেঁধেছে হাজারো শামুকখোল। শুধু তাই নয়, সান্তাহার, নওগাঁর মহাদেবপুর, জয়পুরহাটের খেতলাল সহ উত্তরাঞ্চলের খাল বিল ঘেঁষা গ্রামগুলোতেও একই দৃশ্য চোখে পড়ে। দল বেঁধে উঠছে শামুকখোল, যা মুগ্ধ করছে দর্শনার্থীদের। আর এসব পাখিদের রক্ষায় গড়ে উঠেছে স্বেচ্ছাসেবী সংগঠন। পাখি শিকার বন্ধে পাড়ায় পাড়ায় ঘুরে সবাইকে সচেতন করছেন সদস্যরা। সংগঠনের লোক আছে, তার বলি যে পাখি অমুক মারিচ্ছে, অমুক ইয়ে করছে, ধরাধারি করছে,
কাকু ঢেলা বেড়া দেয় না, গাছা তো উৎপাদ দেয় না। এই পাখিগুলোর সাথে আমাদের আন্তরিকতা ছোট থেকেই। শামুক টামুক সব মাছটা দিলে ওরা খাওয়ার জন্য চলে আসে। জুন থেকে সেপ্টেম্বর শামুকখোলের মূল প্রজননকাল। এই সময়ে স্ত্রী ও পুরুষ মিলেই ডিমে তা দেয়। এক একটি পাখি সর্বোচ্চ 5টি পর্যন্ত ডিম পাড়ে আর 25 দিনের মধ্যে ফোটে বাচ্চা। পাখিগুলো সংরক্ষণ করার জন্য তীরবিহাট আঞ্চলিক কমিটি বিভিন্ন স্কুল কলেজ ক্যাম্পেইন এবং জনসচেতনতা তৈরি, উঠান বৈঠক, এমনকি পাখিগুলো আবাসস্থল সংরক্ষণের জন্য এরা বৃক্ষরোপণ করে যাচ্ছে। বিহারহাটে এই শামুকখোল পাখি আসার কারণ হচ্ছে এখানে উপযুক্ত পরিবেশ। এই উপযুক্ত পরিবেশ থাকার কারণে এখানে প্রতি বছর শামুকখোল পাখি আসে, এখানে ডিম ফুটে বাচ্চা তৈরি করে এবং তাদের যখন এখানে উপযুক্ত পরিবেশ একটু নষ্ট হয়ে যায় তখন তারা আবার উন্নত চলে যায়, আবার পরের বছর আবার এখানে চলে আসে। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি বন্যপ্রাণী সংরক্ষণ, বন রক্ষা ও জনসচেতনতা বাড়ার ফলে দেশে দ্রুত বেড়েছে শামুকখোলের সংখ্যা, আর এটি বাংলাদেশের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক। 20-25 বছর পূর্বে কিন্তু এই পাখিগুলো কিন্তু আমাদের দেশে এইভাবে এত কাছাকাছি কলোনিয়াল ভাবে ছিল না। তারা একসময় আসতো, এসে আমাদের এখানে হয়তো খাবার দাবার গ্রহণ করতো, তারপরে এরা আবার নির্দিষ্ট সময় অনেক দূর দূরান্তে চলে যেত। কিন্তু আমাদের বাংলাদেশের তাদের খাদ্যের পর্যাপ্তের কারণে এবং আমাদের সচেতনতার কারণে এই পাখিগুলো এখন আমাদের খুবই কাছাকাছি থাকে। তবে পরিবেশবিদরা মনে করেন খাল, বিল ও আবাদি জমিতে নির্বিচারে কীটনাশক ব্যবহার, বন্যপ্রাণী আইন অমান্য করে পাখি শিকার আর বড় গাছ নিধন এসবই এখন শামুকখোল সহ অন্যান্য প্রাণীর জন্য হুমকি। মনিরা কাজরি, ৭১। অতিথি পাখির আরো খবর জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, জানাবেন যে এই সময়টাতে কোন এলাকায় বেশি পরিযায়ী পাখি দেখা মিলছে এবং তাদের সুরক্ষায় কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? জি কাজুরি, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা বগুড়ার শিবগঞ্জের বিহার এলাকা। এই বিহার এলাকায় কিন্তু বড় বড় বট এবং পাইকর গাছ রয়েছে। এখানে প্রতি বছর চৈত্র বৈশাখ মাসে এই পাখিগুলো এখানে আসে। শেষ মুহূর্তে তারা কিন্তু বাচ্চা দেয় এবং সেখান থেকে তারা ডিম ফুটিয়ে এখান থেকে চলে যায়। শুধু এই বিহার হাট এলাকা নয়, বগুড়ার শেরপুরের রামেশ্বরপুর এবং ধনুটের বেশ কিছু গ্রামে কিন্তু আমরা দেখেছি যে গাছে গাছে এ সকল পাখি বাসা বেঁধেছে, আকাশে উড়ে বেড়াচ্ছে এবং এগুলো দেখে স্থানীয় লোকজন কিন্তু মুগ্ধ হচ্ছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই পাখিদের সংরক্ষণের জন্য এবং পরিবেশ সংরক্ষণের জন্য সরকারি আজিজুল হক কলেজ থেকে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে যার নাম তীর। এই তীর সংগঠনের মাধ্যমে পাখি সহ বন্যপ্রাণী সংরক্ষণে তারা কাজ করছে। আমরা দেখেছি যে তারা পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেছে, উঠোন বৈঠক করেছে। এর ফলে এই এলাকায় কেউ পাখি শিকার করতে আসতে পারেনি এবং পাখি শিকার করতে কেউ আসলে তাদেরকে কিন্তু প্রশাসনের কাছে হস্তান্তর করা হতো। এরই ফলে কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকায় মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এই এলাকায় প্রচুর এই বড় বড় শতবর্ষী যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে কিন্তু তারা বাসা বেঁধে তাদের থাকার একটি ব্যবস্থা হয় এবং এখানে এক একটি পাখি 4 থেকে 5টি করে ডিম দেয় এবং এই ডিম ফুটিয়ে তারা এখান থেকে চলে যায়। কাজুরি, একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই পাখিগুলো কিন্তু বছরে প্রায় 1000 বাচ্চা এই এলাকায় ফুটায় এবং তারপরে গ্রীষ্মকাল শেষ হলে, বর্ষা শেষ হলে তারা শীতের শুরুতেই কিন্তু এই এলাকা থেকে আবার অন্যত্র চলে যায়। প্রতি বছরই এই এলাকায় এই সকল পাখি আসে। একসময় দেশের বাহির থেকে এই পরিযায়ী পাখিগুলো এখানে আসতো, এখন আর এই পাখিগুলো দেশের বাইরে থেকে আসে না, বরং এই এলাকায় তারা থাকে। শীতকাল আসলে তারা অন্যত্র চলে যায়। কাজুরি, এই ছিল বগুড়ার শিবগঞ্জের শামুকখোল পাখির সর্বশেষ তথ্য। আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, বগুড়ার অতিথি পাখির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দিন দিন জনপ্রিয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মিষ্টান্ন তালের বড়া। ভাদ্র আশ্বিন মাসের পাকা তাল থেকে তৈরি হচ্ছে সুস্বাদু এই খাবার। মিষ্টির প্রায় প্রতিটি দোকানে এই খাবারটি রাখা হয়, আর দিন দিন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে বাড়ছে এর কদর।
যার সুনাম ছড়িয়ে পড়ছে বিভিন্ন জেলায়। এর গুণগত মান ঠিক রাখতে তাই জিআই সনদের দাবি কারিগরদের। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ভাদ্র ও আশ্বিন মাসে প্রায় প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন বাজারে চোখে পড়ে সুন্দর আকৃতির এসব পাকা তাল, যা ডালায় ভরে ক্রেতাদের অপেক্ষায় বসে থাকেন বিক্রেতারা। এরপর আগ্রহী ক্রেতারা এসে বাজার ঘুরে ঘুরে একেবারে যাচাই বাছাই করে কেনেন সবচেয়ে ভালো মানের এই তাল। আর এসব তাল আসে গাজীপুর, নরসিংদী, ঘোড়াশাল সহ বিভিন্ন জায়গা থেকে। এরপর সেই তাল থেকে রস সংগ্রহ করেন জেলার বিভিন্ন মিষ্টির দোকানের কারিগররা। এরপর তৈরি হয় বড়া বানানোর মূল উপকরণ। পরে সেই উপকরণ কাপড়ে পেঁচিয়ে বিশেষ এক কায়দায় ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হয়। এরপর সেগুলো তুলে ডুবিয়ে নেওয়া হয় চিনির শিরায়। আর এই সব প্রক্রিয়া শেষে এটি সুস্বাদু মিষ্টান্নের রূপ নেয়। মধুমোদক নামের একজন মিষ্টির দোকানি জেলায় প্রথম তালের বড়া তৈরি করেন, জানান মিষ্টি ব্যবসায়ীরা। মধুমোদক নামে একজন ছিল, তার দোকান ছিল, নাম ছিল কমলা ভান্ডার। বর্তমান মহাদেব পাড়ের সাথে যে জগদ্ধাত্রী মিষ্টান্ন ভান্ডার, এই দোকানটা ছিল ওনার। উনি প্রথম তালে বড়া ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত বাংলাদেশের মধ্যে প্রথমেই বানা। দিন দিন বাড়ছে এই তালের বড়ার কদর। আর প্রতিটি মিষ্টির দোকানে প্রতিদিন 1.5 থেকে 2 মণ তালের বড়া তৈরি হয়, যা প্রতি কেজি বিক্রি হয় 180 থেকে 200 টাকায়। তবে কারিগররা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিমভাবে এটি তৈরি করায় এর মান ও স্বাদ নষ্ট হচ্ছে। তাই এর জিআই স্বীকৃতি চান তারা। চাহিদা অনুযায়ী আমরা প্রতিদিনই এরকম করি। এতে মনে করেন প্রতিদিন 2 মণ 1.5 মণ তাল বিক্রি হয়। তাহলে জনগণের চাহিদা মোতাবেক 30 থেকে 40 করে আবার বড় আমরা বাজারে বিক্রি করি। এগুলা বাহিরেও যায়। আমার ভাই আমেরিকান প্রবাসী, আমিও দুবাই ব্যবসায়ী। তো এগুলো এখান থেকে নিই, তালের বড়া এগুলো ভালো এবং একটা সুস্বাদু মিষ্টি। ছানামুখী ও রসমালাইয়ের পর ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম মিষ্টান্ন হিসেবে স্থান করে নিয়েছে এখানকার তালের বড়া, যা প্রতি বছর 2 থেকে 3 মাস খাবার সুযোগ পান খাদ্য রসিকরা। মনিরা কাজুরি, ৭১। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আইনজীবীদের নিয়ে শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আইনজীবী ভবনের সামনে পৌর খেলার মাঠে প্রীতি ফুটবল ম্যাচ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন বুলবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশ সহ আরও অনেকে। প্রীতি ফুটবল ম্যাচে শহীদ আবু সাইদ বনাম শহীদ ওয়াসিম আকরাম দলের মধ্যে খেলা হয়। খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় পরে টাইব্রেকারে 2-1 গোলে শহীদ আবু সাইদ দল চ্যাম্পিয়ন হয়। বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায়ে ফুটবল সহ 5টি খেলা বাধ্যতামূলক করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশে খেলাধুলা নষ্ট করে দেয় শিশু কিশোররা মাঠ বিমুখ ছিল। বিএনপি চায় খেলাধুলার মাধ্যমে শিশুরা বিকশিত হোক। চিলাউড়া হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে চিলাউড়া স্পোর্টিং ক্লাব বনাম সানজানা স্পোর্টিং ক্লাব। 1-0 গোলে জয়ী হয় চিলাউড়া স্পোর্টিং ক্লাব। আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠবে, খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানরা ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো স্পোর্টসের দলের তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।